ইয়া কিন্তু আনমিউট করছি। আনমিউট আছে কোথায়? মিস আসছে। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ ভালো ম্যাম, আপনি ভালো আছেন? সাউন্ড শোনা যাচ্ছে না কেন তোমাদের? আমার আমার কথা শুনতে পাচ্ছ তো তোমরা, না? জি মিস। আচ্ছা, গত ক্লাসে মনে হয় একটা কর্মপত্র দিয়েছিলাম, ওটা কি করছো? গত ক্লাসে তোমাদের যে কর্মপত্র দিয়েছিলাম সেটা কি করছো তোমরা? আচ্ছা, গত ক্লাসেরটা পরে বুঝে নিচ্ছি। শুনতে পাচ্ছ তো তোমরা? আমাকে শুনতে পাচ্ছ এমনি? জি মিস। আচ্ছা, তো গত ক্লাসে তোমাদেরকে কোম্পানির গঠন পদ্ধতি পড়িয়েছিলাম, যে যৌথ মূলধনী কোম্পানির সংগঠনের গঠন পদ্ধতি, তাই না? ওখানে 4টা স্টেপ ছিল। উদ্যোগ গ্রহণ পর্যায়ে, তারপরে হচ্ছে কি দলিল পত্র প্রণয়ন পর্যায়ে, 3 নাম্বার স্টেপটা ছিল নিবন্ধন পর্যায়ে। আর এই 3 নাম্বার পর্যন্ত মোটামুটি ভালোভাবে কমপ্লিট করতে পারলে, নিবন্ধনের অনুমতি পেলেই প্রাইভেট লিমিটেড কোম্পানি কাজ শুরু করে দিতে পারে। কিন্তু যদি যৌথ মূলধনী কোম্পানিটি পাবলিক লিমিটেড কোম্পানি হয়, তাকে কি করতে হয়? কার্যারম্ভের অনুমতি পত্র পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়। আর এই কার্যারম্ভের অনুমতি পত্রের জন্য সে কি করে? বিবরণ পত্র ছাড়ে, যোগ্যতা সূচক শেয়ার পরিচালকদেরকে ক্রয় করতে হয়, ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয়। এগুলা সম্পর্কে এবার বিস্তারিত আমরা পড়বো, যে একটা প্রাইভেট অথবা পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মূল যে দলিল পত্রগুলা বা বিষয়গুলা আছে সেগুলা কি কি। তো আজকের ক্লাসে যথারীতি সবাইকে স্বাগতম। আমি তোমাদের সাথে যথারীতি আছি নাহিদা আক্তার, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা উইমেন কলেজ। আর তোমরা জানো যে যে টপিক গুলা পড়িয়েছি সেই সাবজেক্টটার নাম হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, যেটার কোড হচ্ছে প্রথম পত্রের কত 277। আর আমি কিন্তু তোমাদেরকে এখনো যৌথ মূলধনী অধ্যায়ে টাই পড়াচ্ছি, পঞ্চম অধ্যায়টা, কেমন? তো সেখান থেকে মূলত প্রথমত যেটা বিষয়, যে দলিল পত্র প্রণয়নটা আমরা যেটা পড়ছিলাম, দলিল পত্র প্রণয়নের মধ্যে যে প্রথম যে দলিলটা ছিল স্মারকলিপি। কোম্পানির নাম নিবন্ধনের পর কোম্পানির নাম অনুযায়ী কি তৈরি করবে? স্মারকলিপি তৈরি করবে। স্মারকলিপির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। আর এটা আরো কিছু নাম রয়েছে, যেমন লিখে রাখো একটু, স্মারকলিপির আরেক নাম হচ্ছে কি তোমার সংঘ স্মারক, আরেকটা হচ্ছে পরিমেল বন্ধ। কেমন? সংঘ স্মারক আর পরিমেল বন্ধ। তো সংঘ স্মারকের সাথে পরিমেল বন্ধ কথাগুলা কি সাংঘর্ষিক, সুতরাং এগুলা কি একই বা সিমিলার ওয়ার্ড, সোজা কথা, সমর্থক শব্দ। স্মারকলিপি, সংঘ স্মারক, পরিমেল বন্ধ বা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। হ্যাঁ, তো স্মারকলিপি হচ্ছে কোম্পানির মূল দলিল বা সনদ বা সংবিধান। কেমন? বিধান, সংবিধান। এতে কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, দায়, সম্মতির বিষয় সংক্ষেপে লেখা থাকে। এটি কোম্পানির কার্যক্ষেত্রের ক্ষমতার সীমা নির্দেশ করে। সুতরাং স্মারকলিপিতে কি নির্দেশ করে? যেহেতু এটা কোম্পানির সংবিধান, হ্যাঁ, একটা কোম্পানির সংবিধান, তাই এখানে কি হয়? কোম্পানির কার্যক্ষেত্রের ক্ষমতা ও সীমাগুলো নির্দেশ করে। আর এতে অন্তর্ভুক্ত নাই এমন কিন্তু কোনো কাজ কোম্পানি করতে পারবে না। হ্যাঁ, করলে কি হবে? কোম্পানির কাজের অবৈধতা ঘোষণা হবে। আমরা যে ব্যবসায়ের মধ্যে পড়ছি, ব্যবসা হচ্ছে কি
ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, কিন্তু মুনাফা অর্জন করতে হবে কিভাবে? আইনগতভাবে, বৈধভাবে। কেমন? আইনগতভাবে কাজটা কি হবে? বৈধ হবে। আর যদি তুমি তোমার স্মারকলিপির বাইরে কোনো কার্যক্রম সম্পন্ন করো, তখন তোমার কাজটা হয়ে যাবে কি? আইনগতভাবে অবৈধ। কেমন? তো তাহলে আমরা যেটা বুঝলাম যে এগুলা দিয়ে কিন্তু অবজেক্টিভও থাকবে। স্মারকলিপি হচ্ছে কোম্পানির মূল দলিল, সনদ বা সংবিধান। এতে কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, দায় ও সম্মতি বিষয়গুলো মানে সংক্ষেপে উল্লেখ থাকে। এটি কোম্পানির মূলত কি করে? কার্যক্ষমতার সীমা নির্দেশ করে। আর এতে অন্তর্ভুক্ত নেই এমন কোনো কাজ কিন্তু কোম্পানি সম্পাদন করতে পারে না। আর ক্ষমতা নেই যেটা করে, ক্ষমতার বহির্ভূত কাজকে কি বলে? বা যে কাজটা করে ফেলে সেটাকে ক্ষমতার বহির্ভূত কাজ বলে। এটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে আল্টোভাইরাস। হ্যাঁ, আল্টোভাইরাস কাজ হিসাবে গণ্য হবে, যা আইনগতভাবে কি হবে না? বৈধ হবে না। আর কোম্পানির শেয়ার হোল্ডাররা, যেহেতু কোম্পানির মালিক, শেয়ার হোল্ডারদের সাথে সম্পর্ক কি হবে? বিচ্ছিন্ন হবে। তো স্মারকলিপিকে আমরা 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী কোম্পানির একটি প্রকাশ্য দলিল হিসাবে মেনে নিচ্ছি, যেটা অনুযায়ী কোম্পানিটা কি হবে? গঠিত হবে, পরিচালিত হবে, মূলধন সংগ্রহ করবে, তারপরে ঠিকানা ঠিক থাকবে, তারপরে হচ্ছে তোমার শেয়ার হোল্ডারদের দায় নির্ধারিত হবে। হ্যাঁ, তো স্মারকলিপিতে হলো এর ফলে সকলের যে বিষয়বস্তুগুলো যে আইনগতভাবে জানা দরকার, সেগুলো হচ্ছে কি কি বললাম যে তোমার হলো 6টি যে ধারা, 6টি ধারা সম্পর্কে জানা উচিত। আর কোম্পানি যে ধরনের কোম্পানি হোক না কেন, যে পাবলিক লিমিটেড কোম্পানি হোক আর প্রাইভেট লিমিটেড কোম্পানি হোক, স্মারকলিপি তৈরি করতে গেলে অবশ্যই কি লাগবে? বর্তমান ও ভবিষ্যতের কথা চিন্তা করে তোমার সাক্ষী লাগবে। হ্যাঁ, তাহলে কমপক্ষে কি থাকতে হবে? যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করো তাহলে কমপক্ষে 2 জন উদ্যোক্তা, আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে 7 জন উদ্যোক্তা বা সদস্য কর্তৃক কি হবে? দলিল স্বাক্ষরযুক্ত নিবন্ধ, মানে স্বাক্ষর করে নিবন্ধকের নিকট কি করতে হবে? জমা দিতে হবে। তো আমরা জানি যে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে উদ্যোক্তার সংখ্যা কমপক্ষে 2 জন, সর্বোচ্চ 3 জন। আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে 3 জন, সর্বোচ্চ 7 জন উদ্যোক্তা থাকতে পারবে। হ্যাঁ, চলে যায় পরবর্তী স্লাইডে, যেটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। স্মারকলিপির ধারাসমূহ। 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী স্মারকলিপিতে কি রয়েছে? 6টি ধারা রয়েছে। স্মারকলিপি বা সংঘ স্মারক বা পরিমেল বন্ধ বা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, এটাকে আমরা বলছি কি? কোম্পানির মূল দলিল বা সংবিধান বা প্রকাশ্য দলিল, যেটার মাধ্যমে কোম্পানির যাবতীয় কার্যক্রম কি হবে? পরিচালিত হবে। আর যেহেতু কোম্পানি 1994 সালের আইন দ্বারা কি হয়? পরিচালিত ও অনুসৃত হয়, তাহলে কি হয়? প্রচলিত যে শেয়ার মূল্য দ্বারা প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানি স্মারকলিপির মাধ্যমে অন্তর্ভুক্ত হয়। সেটা তোমার কত ধারায় বলা আছে? 1994 সালের কোম্পানি আইনের 6 ধারায় স্মারকলিপি সম্পর্কে বলা আছে। বুঝতে পারছো? 1994 সালের কোম্পানি আইনের 6 ধারায় স্মারকলিপি সম্পর্কে বিস্তারিত বলা আছে। তো তোমার তারপরে আবার প্রতিটা ধারা আলাদা আলাদা ভাবে 11 ধারায় বলা আছে। 1994 সালের কোম্পানি আইনের 6 ধারায় শুধু স্মারকলিপি সম্পর্কিত বর্ণনা, আর স্মারকলিপি সম্পর্কিত যে ধারাগুলা রয়েছে, ধারাগুলোর বর্ণনা আবার তোমরা পাবা 1994 সালের কোম্পানি আইনের 11 ধারায়। কেমন? তো তাহলে পরবর্তী প্রথমত যে ধারাটি, সেটা হচ্ছে কি? নাম ধারা বা নেম ক্লজ। তো নাম ধারা হচ্ছে কি? কোম্পানির স্মারকলিপির যে ধারায় কোম্পানির নাম লেখা থাকে। হ্যাঁ, আমরা তো একটা কোম্পানিতে দেখছি যে উদ্যোক্তা পরিচালকগণ মিলে মূলধন, তারপর তোমার একটা ভবিষ্যৎ চিহ্নিতকরণ, প্রকল্পের যে পরিকল্পনা, সেগুলা করে কোম্পানিটার ভবিষ্যৎ মূল্যায়ন বা যাচাই করে কি করে? কোম্পানিটার নাম নির্ধারণ করে এবং পরবর্তীতে নিবন্ধকের নিকট থেকে নামের ছাড়পত্র সংগ্রহ করে। তো স্মারকলিপিতে সর্বপ্রথম ধারাটাই হচ্ছে যে নিবন্ধিত নামে বা কোম্পানিটি নিবন্ধন হয়েছে, ওই নিবন্ধিত নামটি স্মারকলিপির প্রথম ধারা। তবে এই নাম সম্পর্কে তোমার 1994 সালের কোম্পানি আইনের
11 ধারায় যে বিধিনিষেধগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি, প্রচলিত কোনো কোম্পানির নাম বা এর সাথে সাদৃশ্যপূর্ণ কোনো নাম রাখা যাবে না। তারপরে 2 নাম্বার হচ্ছে সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা নিষেধ করা হয়েছে এমন নাম গ্রহণ করা যাবে না। 3 নাম্বার হচ্ছে কেমন, জাতিসংঘ বা এর কোনো অঙ্গ সংস্থার সাথে সম্পর্ক রয়েছে অনুমিত হয় বা অনুমান করা যায় এমন নামও তুমি কি করতে পারবে না, কোম্পানিটার রাখতে পারবে না। তাহলে 3টা বিধি নিষেধ দিয়ে দিছে, তুমি কোম্পানির নাম নির্ধারণ করে নিবন্ধনের জন্য এবং স্মারকলিপির নাম ধারায় কথাগুলো উল্লেখ রয়েছে কি কি, যে কোম্পানিটা তুমি নির্দিষ্ট নাম বা নতুন নাম দিবা সেই কোম্পানিটার নাম কিন্তু পূর্বে কোনো কোম্পানি রয়েছে এমন কোন কোম্পানির সাথে যাতে সাংঘর্ষিক না হয়। কেমন? 2 নাম্বারটা হচ্ছে সরকারি গেজেট প্রজ্ঞাপনের দ্বারা নিষেধ করা হয়েছে এমন নাম রাখা যাবে না। আর 3 নাম্বার কথাটা বললাম, জাতিসংঘ বা এর কোনো অঙ্গ সংস্থার সাথে, ইউএনডিপি, হ্যাঁ, বা ইউএন, এর সাথে যে তোমার বিভিন্ন অঙ্গ সংস্থানগুলো রয়েছে, ইউনিসেফ, হু, এরকম নামগুলা তোমরা জানো, এগুলার সাথে সাংঘর্ষিক যে এর কোনো অঙ্গ সংস্থার সাথে সম্পর্ক রয়েছে অনুমান করা যায় এরকম নামও তুমি কি করতে পারবা না, তোমার কোম্পানিটার রাখতে পারবা না। তাহলে 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী একটা কোম্পানির নাম নির্ধারণ ক্ষেত্রে এই 3টি বিধি নিষেধ দেওয়া হয়েছে। ঠিক আছে? তারপরে 2 নাম্বার ধারাটা হচ্ছে অবস্থান ধারা। তো অবস্থান ধারাটা হচ্ছে কি, কোম্পানির নিবন্ধিত এলাকা কোথায় কোথায় স্থাপিত হবে, এর প্রধান কার্যালয়ের ঠিকানা কোথায়, এগুলা স্মারকলিপির যে ধারায় উল্লেখ থাকে সেটাই হচ্ছে ঠিকানা ধারা। তাহলে তোমরা যেভাবে বললাম যে একটি কোম্পানির ঠিকানা, তারপরে প্রধান কার্যালয়, তারপরে হচ্ছে শাখা অফিস কোথায় থাকলে বা যেখানে যেখানে থাকে এগুলা যদি স্মারকলিপিতে উল্লেখ করা হয় সেটাই হচ্ছে কোম্পানির অবস্থান বা ঠিকানা দ্বারা। কেমন? তো এর সাথে কোম্পানির বর্তমান ও ভবিষ্যতে যে এলাকা বা সীমায় তার শাখা প্রশাখা আরো বিস্তার করতে পারে এগুলো অনুমান করে কি করতে হবে, উল্লেখ করতে হবে। কেমন? উল্লেখ করতে হবে। তো তাহলে দেখো এটা একটা সহজ ধারা বা এটার তোমার সংজ্ঞা লিখতে বেশি একটা ঝামেলা হবে না। যে কোম্পানির অবস্থান বা ঠিকানা দ্বারা হচ্ছে কি, যে স্থানে কোম্পানির প্রধান অফিস এবং কোম্পানির কি থাকতেছে বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে কোম্পানির কি থাকলে ঠিকানা থাকলে এবং শাখা অফিস বর্তমান বা ভবিষ্যতে যদি কোনো এলাকার বা সীমা নির্ধারণ থাকে সেটাও তুমি কি করবা, স্মারকলিপির অবস্থান বা ঠিকানা দ্বারা উল্লেখ করাটাই হচ্ছে কি অবস্থান বা ঠিকানা দ্বারা। এবার গুরুত্বপূর্ণ যে ধারাটা, বেশিরভাগ এটা দিয়েই তোমাদের কোশ্চেন আসার সম্ভাবনা আছে, উদ্দেশ্য ধারা, অবজেক্টিভ ক্লজ। তো এটাতে কি হয়, যে কোম্পানি অর্থাৎ কোম্পানি প্রথম থেকে যখন তার কার্যক্রম শুরু করলো তখন থেকে চলমান বা ভবিষ্যতে যে কাজগুলা করবে সেটা উদ্দেশ্য ধারার সাথে একেবারে সঙ্গতিপূর্ণ বা একেবারে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। বিকজ উদ্দেশ্য ধারার বাইরে যদি কোনো কাজ কোম্পানি করে থাকে সেটাকে তোমার কি বলা হবে, আল্ট্রাভাইরাস বা হচ্ছে ক্ষমতা বহির্ভূত কাজ। তাহলে উদ্দেশ্য ধারাটাকে কিন্তু খুব সতর্কতার সহিত তোমাকে সম্পাদন করতে হবে। অর্থাৎ উদ্দেশ্য ধারায় কি থাকতেছে, স্মারকলিপির যে ধারাটায় কোম্পানি কোন কোন ধরনের ব্যবসায়িক কাজে অংশ নিতে পারবে এবং তার কি কাজের শাখা প্রশাখা থাকবে এগুলা উল্লেখ করে যে ধারা প্রণীত হয় সেটাই হচ্ছে কি উদ্দেশ্য ধারা। আর এটার স্মারকলিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা অবজেক্টিভ ক্লজ বা উদ্দেশ্য ধারা। এই উদ্দেশ্য ধারার বাইরে কিন্তু কোনো কাজ কোম্পানি সম্পাদন করতে পারে না, কারণ এটি কোম্পানির কার্যক্ষমতার সীমা নির্দেশ করে। উদ্দেশ্য তোমার একটা প্রতিষ্ঠানের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যের বাইরে কিন্তু সে কোনো কার্যক্রম সম্পাদন করতে পারবে না। তাই ভবিষ্যতের কোম্পানির সম্ভাব্য যে সকল কর্মকাণ্ড সাথে জড়িত হতে পারে পুরোপুরি এখানে উল্লেখ করা আবশ্যক। কোন ধারাতে, উদ্দেশ্য ধারাতে। অর্থাৎ কোম্পানির ধরো একটা গাড়ির বিজনেস আছে, এখন গাড়ির বিজনেসের সাথে যদি সে ফিউচারে তার চিন্তা থাকে যে গাড়ি এখন সে তোমার কিনে বিক্রি করছে,
ফুল বা রেডিমেড গাড়ি, কিন্তু সে ফিউচারে চিন্তা করলো সে কি করবে, গাড়ির পার্টস গুলাও সে তার বিক্রির আওতায় নিয়ে আসবে, তাহলে সেটা কিন্তু তাকে এখানে উল্লেখ করতে হবে যে তোমার হচ্ছে ভবিষ্যতে তার গাড়ির পার্টস বিক্রিরও কি আছে, ইচ্ছা আছে, এবং গাড়ির সার্ভিসিং এরও ইচ্ছা আছে। এই বিষয়গুলা তাকে কি করতে হবে, উদ্দেশ্য দ্বারা উল্লেখ করতে হবে। তো এর বাইরে কোনো কার্যক্রম যেহেতু করতে পারবে না, আর করলে সেটা হয়ে যাবে কি ক্ষমতা বহির্ভূত কাজ বা আল্ট্রা ভাইরাস কাজ হিসাবে গণ্য হবে। হ্যাঁ, যেমন এক্ষেত্রে একটা ব্রিটিশ মামলা রয়েছে, দেখবা যে ইংল্যান্ডে একটি কোম্পানি রেলগাড়ি নির্মাণ ও বিক্রয়ের উদ্দেশ্যে গঠিত হয়েছিল। পরে ওই কোম্পানিটা বেলজিয়াম থেকে বড় পরিমাণের রেল পথ ক্রয়ের চুক্তি করে। তো প্রশ্ন দেখা যায় সে হচ্ছে রেল গাড়ি নির্মাণ এবং বিক্রয়ের উদ্দেশ্যে গঠিত হয়েছিল, কিন্তু সে এখন রেলপথ বা লাইন ক্রয় করছে, যার কারণে প্রশ্ন দেখা দেয় যে এরূপ চুক্তি করায় অধিকারটা কোম্পানির কাছে আছে কিনা, আদালতের রায় এটা ক্ষমতা বহির্ভূত বা বাতিল বা তোমার আইনগতভাবে অবৈধ কাজ হিসাবে গণ্য হয়, যে সে যে কাজের জন্য তার উদ্দেশ্য, যে উদ্দেশ্যে ব্যবসাটা গঠন করছে সে সেটা না করে উদ্দেশ্যের বাইরেও কার্যক্রম সম্পন্ন করছে। তাহলে যখন একটি ব্যবসা তুমি বা তোমরা গঠন করবা, তাহলে সেটাকে কি করতে হবে, খুব ভালো করে চিন্তা ভাবনা করতে হবে যে ভবিষ্যতে এটার সাথে কোন কোন ধরনের লিংক রয়েছে, কি কি ধরনের কাজ করা যায়, সেটা যদি তুমি উদ্দেশ্য ধারায় উল্লেখ করে দিতে পারো তাহলে একেবারেই কোম্পানির জন্য ভালো। তারপরে হচ্ছে মূলধন ধারা। মূলধন ধারা কি, কোম্পানি কি পরিমাণ অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হতে ইচ্ছুক তা এই ধারায় উল্লেখ থাকে। মূলধন ধারাটাই হচ্ছে কোম্পানির পরিচালিত হওয়ার মূল চালিকা শক্তি, অর্থাৎ একটি কোম্পানি বা একটি ব্যবসা মূলধন ছাড়া কিন্তু গঠিত হতে পারে না, পরিচালিত হতে পারে না, তারপরে তোমার হচ্ছে কার্যক্রম সম্পন্ন করতে পারে না। পরিচালিত হওয়া মানে তো কার্যক্রম সম্পন্ন করা। তাহলে মূলধন ধারায় কি থাকতেছে, কোম্পানি কি পরিমাণ অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হতে ইচ্ছুক তা এই ধারা উল্লেখ থাকে, বা তার যেই ধারা উল্লেখ থাকে তাকেই কি বলা হয়, স্মারকলিপিতে মূলধন ধারা বলা হয়। স্মারকলিপিতে প্রয়োজনীয় পরিবর্তন এনে এর অতিরিক্ত মূলধন কোম্পানি সংগ্রহ করতে পারে না, যে পরিবর্তন না করা পর্যন্ত মূলধন কিন্তু অতিরিক্ত সংগ্রহ করতে পারবে না। আর স্মারকলিপির মূলধন দ্বারায় অন্তর্ভুক্ত বিষয়গুলো হচ্ছে কোম্পানির মোট মূলধনের পরিমাণ এবং মোট মূলধনকে কতগুলো শেয়ারে বিভক্ত করছে, আর উক্ত শেয়ারগুলার ধরন কি, প্রতিটি শেয়ারের মূল্য কত, কেমন, এবং ধরন ভেদে প্রতিটি শেয়ারের মূল্য কত, আর মোট শেয়ারের সংখ্যা কত। এছাড়া হচ্ছে তোমার কি, অনুমোদিত মূলধনের পরিমাণ অনুযায়ী নিবন্ধন ফি নির্ধারণ করা। অনুমোদিত মূলধনের পরিমাণ অনুযায়ী নিবন্ধন ফি পরিমাণ নির্ধারণ করাটাই হচ্ছে কি তোমার মূলধন ধারার বিষয়বস্তু। তাহলে মূলধন ধারায় কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকতেছে, যে একটি কোম্পানি মোট কি পরিমাণ মূলধন থাকবে, অনুমোদিত মূলধন অনুযায়ী নিবন্ধন ফির পরিমাণ নির্ধারণ করা, এবং ওই অনুমোদিত মূলধনের পরিমাণ কতটুকু তা মোট কতগুলো শেয়ারে বিভক্ত হবে, প্রতিটি শেয়ারের মূল্য কত করে হবে, এবং শেয়ারের ধরন কি থাকবে। এই বিষয়গুলো হচ্ছে কোম্পানির কি মূলধন ধারার অন্তর্ভুক্ত বিষয়বস্তু, কেমন। তো কোম্পানি কি পরিমাণ অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হতে ইচ্ছুক তা যে দ্বারা উল্লেখ থাকে সেটাকে আমরা বললাম যেটা মূলধন ধারা। তাহলে মূলধনের পাশাপাশি মূলধন যদি আমরা শেয়ার ক্রয় করে কোম্পানিতে মূলধন দেই, কোম্পানি আমাদের নিকট কি থাকবে, দায়বদ্ধ থাকবে। তাহলে পরবর্তীতে 5 নাম্বার ধারাটা হচ্ছে কি, দায় ধারা। হ্যাঁ, লাইবিলিটি ক্লজ। তো লাইবিলিটি হচ্ছে কেমন, কোম্পানির সদস্যরা যারা শেয়ার ক্রয়ের মাধ্যমে কোম্পানিতে মূলধন সংগ্রহ করেছে, আর উক্ত সদস্যদেরও কিছু কি রয়েছে, দায় রয়েছে। যদি কোম্পানিটা বিলুপ্ত হয়ে যায় তাহলে তাদের দায় সৃষ্টি হবে। তাহলে এই দায় কতটুকু পরিমাপ, সেটা পরিমাপ করাটা, যে কোম্পানির সদস্যদের দায়ের প্রকৃতি কেমন, এবং স্মারকলিপির যে ধারায় এই কোম্পানির দায় নিয়ে উল্লেখ থাকে সেটাই হচ্ছে দায় ধারা। তো সাধারণত শেয়ার যেহেতু আমরা ক্রয় করি, বললাম যে শেয়ারের প্রত্যেকটার আঙ্কিক মূল্য কত বা ফেস ভ্যালু কত বা প্রতিটি শেয়ারের মূল্য কত,
এবং সেই শেয়ারের ক্রয় মূল্য অনুযায়ী সে কি দায় বহন করবে না প্রতিশ্রুত মূল্য অনুযায়ী দায় বহন করবে, এই বিষয়গুলা তোমার দায় ধারায় উল্লেখ থাকে। ঠিক আছে, তো তাহলে আমরা দেখো কোম্পানির স্মারকলিপিতে কয়টি ধারা থাকে? 6টি ধারা। নাম ধারা, ঠিকানা ধারা, উদ্দেশ্য ধারা, মূলধন ধারা, দায় ধারা এবং লাস্টলি হচ্ছে কি সম্মতি ধারা। তো দায় ধারায় তুমি হচ্ছে যদি তুমি শেয়ারের মূল্য অনুযায়ী তোমার দায়টাকে তুমি ক্যারি করো, তাহলে কি হবে? প্রতিটি শেয়ার যদি তোমার 100 টাকা মূল্যের এক একটা শেয়ার এবং তুমি যদি 10টা শেয়ারের একটা লট কিনো, তাহলে কোম্পানিতে তোমার দায় বর্তাবে কত? 1000 টাকা। অর্থাৎ কোম্পানি তোমার 1000 টাকা মূলধন নিয়ে এরকম আরো অনেকের কাছ থেকে সংগ্রহ করে সে বিশাল মূলধন গঠন করলো, কিন্তু তোমার হলো সে হলো কি করবে যে তোমার 10 টাকা করে যে তুমি 100টা শেয়ার কিনছো, ওই 1000 টাকার পর্যন্ত তোমার দায় সেও গ্রহণ করছে, আর তোমার দায়ও কিন্তু এর মধ্যেই সীমাবদ্ধ, ক্রয়কৃত শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ। অর্থাৎ এর বাইরে তোমাকে আবার কোনো টাকা দিতে হবে না। তবে অসীম দায় সম্পন্ন কোম্পানি হলে তখন প্রতিশ্রুত মূল্য অর্থাৎ 100 টাকার বা 10 টাকার শেয়ার কিনতেছেন, এটা বিক্রি করার সময় আপনাকে 100 টাকা দিয়ে বিক্রি করতে হবে। তাহলে তুমি প্রতিশ্রুতি দিচ্ছ যে না তুমি হলো 10 টাকার শেয়ার কিনে আরো 90 টাকা বাড়তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে কিনছো। কিন্তু বেশিরভাগই দায়টা হয় কি শেয়ারের আঙ্কিক মূল্য দ্বারা, অর্থাৎ শেয়ারের যে মূল্য রয়েছে ওই মূল্য দ্বারা থাকে। এখানে একটা উদাহরণ রয়েছে যে তুমি যদি 100 টাকা মূল্যের 10টি শেয়ার কিনো, তাহলে সেক্ষেত্রে তোমার দায় হলো কি 10 গুণ 100 1000 টাকা পর্যন্ত সীমাবদ্ধ। যদি সেই জন্য শেয়ার প্রতি 50 টাকা করে 50 টাকা দিয়ে থাকো, তবে কোনো কারণে দায়ের উদ্ভব হলে সে অপ্রদত্ত 500 টাকা পর্যন্ত অর্থ প্রদানে বাধ্য থাকবে। এটা হচ্ছে ওই যে প্রতিশ্রুত মূল্যের কথা বলতেছে। ঠিক আছে, তো তারপরে চলে আসে সম্মতি দ্বারা, কনসেন্ট ক্লজ। সম্মতি দ্বারা হচ্ছে স্মারকলিপির একেবারে শেষ দ্বারা, যে দ্বারা প্রবর্তকগণ, অর্থাৎ আমরা বলছিলাম একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে প্রবর্তক থাকে কমপক্ষে কতজন? 2 জন, আর একটা পাবলিক লিমিটেড কোম্পানিতে থাকে 7 জন। তো তাহলে এই যে প্রবর্তকগণ তোমার অন্তত একজনের সাক্ষীর সামনে কোম্পানি গঠন ও নির্দিষ্ট পরিমাণ শেয়ার ক্রয়ের সম্মতি দিয়ে স্বাক্ষর প্রদান করেন এবং এটিকে কি বলা হয়? সম্মতি দ্বারা বলা হয়। অর্থাৎ স্মারকলিপির যে অংশে প্রবর্তকগণ বাইরের একজন সাক্ষীর সামনে কি করে কোম্পানি গঠন ও নির্দিষ্ট পরিমাণ শেয়ার ক্রয়ের সম্মতি দিয়ে স্বাক্ষর প্রদান করে, তাকে বলা হয় কি? সম্মতি দ্বারা। এটি কোম্পানি প্রবর্তকদের স্মারক বা স্মৃতি চিহ্ন স্বরূপ। অর্থাৎ কোম্পানিটা যারা গঠন করে গেল তারা ইন ফিউচারে যদি নাও থাকে, তাদের স্মৃতিস্বরূপ কি রাখতে হবে? তাদের স্বাক্ষরগুলো রাখতে হবে। কারণ কোম্পানি যতদিন চলে এই ধারা প্রবর্তকদের স্মৃতি ধারণ করে। এই ক্ষেত্রে নিম্নোক্ত যে সম্মতি বা স্বাক্ষর প্রদান করা হয়, স্বাক্ষরলিপির বর্ণনা মতে কোম্পানি গঠন করবে এবং তাদের নামের পাশে তাদের গ্রহণকৃত বা ক্রয়কৃত নগদে ক্রয়কৃত শেয়ারের পরিমাণ উল্লেখ থাকবে। ঠিক আছে, তোমাদের বইতে একটা স্মারকলিপির নমুনা তোমরা দেখতে পাবা হচ্ছে 197 পৃষ্ঠায়। হ্যাঁ, 197 পৃষ্ঠায়। বুঝতে পারছো? 6টি ধারা সমেত একটা স্মারকলিপি তোমরা দেখতে পারবা হচ্ছে কোথায়? 197 পৃষ্ঠায়। হ্যাঁ, 197 পৃষ্ঠায় দেখতে পারবা তোমরা। তাহলে আমার টপিক গেল কি? স্মারকলিপি কি? স্মারকলিপির ধারাসমূহ। তো স্মারকলিপি কি? স্মারকলিপি হচ্ছে একটি কোম্পানির মূল দলিল বা সংবিধান, যাতে কোম্পানির যাবতীয় বিষয়বস্তু উল্লেখ থাকবে। আর সংক্ষেপে স্মারকলিপির ধারা থাকবে কয়টি? তোমার হচ্ছে 6টি। কি কি? নাম ধারা, ঠিকানা ধারা, উদ্দেশ্য ধারা, মূলধন ধারা, দায় ধারা এবং সম্মতি ধারা। তো স্মারকলিপির গুরুত্ব এখন হ্যাঁ, স্মারকলিপির গুরুত্ব নিয়ে আলোচনা করব এবার। তাহলে দেখো স্মারকলিপির গুরুত্ব, তার আগে আমি তোমাদের ইয়েটা নিয়ে নিই, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই।
আফরোজা জাহান হলো কত? 3024। ফাহিমা পাটোয়ারি 3010। হাবিবা আক্তার 3007। হাফসা 3001। হাফসা আক্তার দুইজন নাকি? সিনথিয়া, হাফসা আক্তার সিনথিয়া হচ্ছে 3019। জান্নাতুল 3016। লিজামণি 3023। মানসুরা উর্মি হচ্ছে 3006। 3006। মারজানা নাসরিন 3034। মৌসুমী আক্তার 3031। ঐশ্বর্য 3029 নাকি? রাবেয়া আক্তার পপি 3003। স্বপ্না ইসলাম হলো 3027। তাবাসসুম কত? 3000। তাবাসসুম মিস 3021। 3021। আরেকজন একটু আগে লিভ করলো, ওকে ছিল? ফাহিমা ম্যাম 3011। ও ফিজা। ফাহিমা না ম্যাম, ফিজা আক্তার ও 3011। আচ্ছা, আজকে হচ্ছে 7 তারিখ। 7। আচ্ছা, আচ্ছা দেখো তাহলে স্মারকলিপি সম্পর্কে বুঝছো তো সবাই? স্মারকলিপিটা কি এখন আসলে পারবা তো পরীক্ষায়, না? মেয়েরা জি ম্যাম। জি আচ্ছা, ম্যাম। তাহলে দেখো আর একটু স্মারকলিপির পাশাপাশি একটা কোশ্চেন মানে আসে, একটু আলোচনা করে দেই। অত বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট ওইটাই স্মারকলিপি কি, স্মারকলিপির ধারাসমূহ এবং স্মারকলিপির ধারার পরিবর্তন আরেকটা আছে, সেটা আগামী ক্লাসে একটু সময় নিয়ে আলোচনা করব, কারণ পরিবর্তনটা প্রায় সময় পরীক্ষায় আসে। তাহলে দেখো স্মারকলিপির যে গুরুত্বের মধ্যে কি কি আছে? ক্ষমতার নির্দেশ। ফিজা আক্তার না চলে গেছিল 311। তাহলে দেখো স্মারকলিপির গুরুত্ব হচ্ছে কি? ক্ষমতার নির্দেশ। যেহেতু স্মারকলিপি কোম্পানির কার্যক্ষমতা সীমা নির্দেশ করে, আমরা বারবারই বলছিলাম কোম্পানি হচ্ছে একটি কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে কি? স্মারকলিপি কোম্পানির সংবিধান, যা অনুযায়ী কোম্পানির কি হয়? কার্য সম্পন্ন হয় এবং ক্ষমতার সীমা নির্দেশ করে, যেটা উদ্দেশ্য দ্বারার মাধ্যমে বারবার বলছিলাম। তারপরে হচ্ছে সম্পর্কের নির্দেশ। স্মারকলিপি হচ্ছে কি? শর্তগুলো দ্বারা কোম্পানি ও শেয়ার হোল্ডারদের মধ্যে
যে চুক্তিবদ্ধ বা আইনগত সম্পর্ক সৃষ্টি করে সেটাকে কি করে নির্দেশন করে। হ্যাঁ, তো ক্ষমতা বহির্ভূত কাজ অসিদ্ধ বা হচ্ছে ক্ষমতা বহির্ভূত কাজ কি এখানে বর্জিত আর কি, সোজা কথা। যে তোমার উদ্দেশ্য দ্বারা আমরা বললাম যে উদ্দেশ্য দ্বারা উল্লেখ নাই এমন কোন কাজ কোম্পানি কিন্তু করতে পারবে না, করলে সেটাকে বলতেছি আমরা কি আল্ট্রাভাইরাস কাজ, অর্থাৎ ক্ষমতা বহির্ভূত কাজ। সুতরাং কোম্পানি উদ্দেশ্য দ্বারার বাইরে কোনো কাজ করতে পারে না, সেই জন্য স্মারকলিপিটা তার তৈরি করে নিতে হবে। যথা নিয়মে পরিবর্তন আবশ্যক, অর্থাৎ কোম্পানি যদি তুমি কোনো কিছু আরো অতিরিক্ত মূলধন আনতে চাও বা আরো অতিরিক্ত শেয়ার হোল্ডার আনতে চাও, তাহলে তোমাকে কি আইন মেনে আনুষ্ঠানিকতা পালন করে শেয়ার হোল্ডারদের সম্মতিক্রমে একটা সাধারণ সভায় বা তোমার সাধারণ সভাকে বলা হয় এজিএম অ্যানুয়াল জেনারেল মিটিং অথবা ইজিএম ইলেকট্রনিক জেনারেল মিটিং এর মাধ্যমে ডেকে সাধারণ সভায় সাধারণ শেয়ার হোল্ডারদের সম্মতিক্রমে পরিবর্তন করতে হবে। তারপরে হচ্ছে ক্ষমতা বহির্ভূত কাজের দায়। ক্ষমতা বহির্ভূত কাজের জন্য কি হয়, কোম্পানির পরিচালকগণকেই দায় নিতে হয়। কোম্পানির পরিচালকরা যদি কোম্পানির স্মারকলিপির ক্ষমতা বহির্ভূত কোনো কাজ করে, তবে সেই জন্য ক্ষেত্র বিশেষে তারা কি করে তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধ থাকে। তারপরে সংঘ স্মারকের অগ্রগণ্যতা। হ্যাঁ, সংঘ স্মারক ও সংঘবিধির মধ্যে কোনো বিরোধ দেখা দিলে, সংঘ স্মারক ও সংঘবিধির মধ্যে অর্থাৎ পরিমেল নিয়মাবলীর মধ্যে কোনো বিরোধ দেখা দিলে শেয়ার হোল্ডাররা সংঘবিধি সংশোধন করে উক্ত কার্যক্রম অনুমোদন করতে পারে, কিন্তু সংঘ স্মারক বহাল থাকে। অর্থাৎ এরূপ দলিল সবসময় মুখ্য বলে বিবেচিত হয়। প্রথম দলিলই হচ্ছে স্মারকলিপি হিসেবে বিবেচিত হবে। তারপরে প্রকাশ্য দলিল হচ্ছে ওটার তোমার ইয়াটা যদি বলতে চাই ল্যাবরেটরি, সংঘ স্মারক বা স্মারকলিপি হচ্ছে কি কোম্পানির একটি গুরুত্বপূর্ণ বা প্রকাশ্য দলিল। সুতরাং এতে উল্লেখ নাই এমন কোনো কাজ কিন্তু কোম্পানি করতে পারবে না, আর এই রূপ দলিলের অজুহাত দিয়ে কোনো অবৈধ কাজও সে করতে পারবে না। যে দলিলের মধ্যে আমি সব উল্লেখ করে দিছি, আমি বৈধ অবৈধ সব কাজ করব, সেটাও কিন্তু সম্ভব না। সেরকম হইলে আবার কিন্তু সেই ধরনের স্মারকলিপি গ্রহণযোগ্যই হবে না। ঠিক আছে, তো যাই হোক, স্মারকলিপির যদি ধারা পরিবর্তন করতে চায়, যে যে 6টা ধারা আমরা পড়লাম, নাম ধারা, ঠিকানা ধারা, উদ্দেশ্য ধারা, মূলধন ধারা এবং দায় ধারা, আর লাস্টেটা ছিল সম্মতি ধারা। তার মধ্যে তোমার পরিবর্তন করা যায় 4টা ধারা। একটা হলো কোম্পানির যদি প্রাইভেট থেকে পাবলিকে আসে তাহলে নাম পরিবর্তন করতেই হয়, বাধ্যতামূলক নাম ধারা পরিবর্তন করতে হয়। আর কোম্পানির কার্যক্রম যদি আরো বেড়ে যায় তাহলে তখন কি উদ্দেশ্য দ্বারা পরিবর্তন করা যায়। আর অবস্থান বা ঠিকানা পরিবর্তন প্রায় সময় আমরা দেখে থাকি যে এটা যে কোনো একটা ব্যাংক বা যে কোনো একটা অফিস উদ্দেশ্য দ্বারা ঠিকানা যদি পরিবর্তন করে, তাহলে ঠিকানার ওখানেও কিন্তু তারা উল্লেখ করে যে অমুক জায়গা থেকে অমুক জায়গায় তারা গেছে, তাহলে ঠিকানা দ্বারা পরিবর্তন করা যায়। আর পরিবর্তন করা যায় মূলধন দ্বারা। হ্যাঁ, তাহলে 4টা ধারা পরিবর্তন করা যায়, যাচ্ছে না কোনটা, যে মূলধন অনুযায়ী দায় ধারা তো এমনিতেই পরিবর্তিত হবে, আর সম্মতি সর্বসম্মতিক্রমে এজিএম এর মাধ্যমে সকলের সম্মতিক্রমে এগুলা পরিবর্তিত হবে। তাহলে জেনে রাখো 4টা ধারা, নাম ধারা, উদ্দেশ্য ধারা, অবস্থান বা ঠিকানা ধারা এবং মূলধন ধারা পরিবর্তন করতে পারে। নাম ধারাটা ইম্পর্টেন্ট হচ্ছে যদি প্রাইভেট থেকে পাবলিকে রূপান্তরিত হয়। আর উদ্দেশ্য ধারা যদি অধিকতর ব্যয় সংকোচন, ব্যবসা পরিচালনার দক্ষতা বৃদ্ধি, তারপরে হচ্ছে তোমার স্থানীয় কার্যক্রম পরিবর্তন করতে চায়, বিক্রয় বা হস্তান্তর করতে চায় কোনো সম্পত্তি, তখন উদ্দেশ্য ধারারও পরিবর্তন আনতে হয়। আর অবস্থান দ্বারা যেহেতু কোম্পানি তার অবস্থান যদি কোনো সুবিধা বা অসুবিধার কারণে পরিবর্তন করে, সেটা অবস্থান দ্বারা পরিবর্তন করা যাবে। তবে একই শহরের মধ্যে বা স্থানীয় এলাকার মধ্যে ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে ঠিকানা স্থানান্তরের 28 দিনের মধ্যে এই সম্পর্কে কোম্পানির নিবন্ধককে বিজ্ঞপ্তি দিতে হবে। ঠিক আছে, 28 দিনের মধ্যে নিবন্ধককে বিজ্ঞপ্তি দিতে হবে। আর মূলধন ধারার পরিবর্তন তো বোঝাই যাচ্ছে, যদি মূলধন দ্বারা পরিবর্তন করে কোম্পানির স্মারকলিপিতে নতুন মূলধনের পরিমাণ উল্লেখ করে প্রস্তাব গ্রহণের পর 15 দিনের মধ্যে মূলধন পরিবর্তনের ঘোষণা নিবন্ধকের নিকট দাখিল করতে হবে। এই ক্ষেত্রে নতুন শেয়ার বিলি করতে পারে, বর্তমান শেয়ারের মূল্য বৃদ্ধি করতে পারে, শেয়ারগুলোকে পুনরায় বিভক্ত করতে পারে, অল্প মূল্যের শেয়ার পরিবর্তন করতে পারে, আদায়কৃত মূলধনকে স্টকে রূপান্তর করতে পারে, এবং বন্টন হয়নি বা বিলি হয়নি এমন শেয়ারগুলোকে সে কি করতে পারে, বিলি করতে পারে। হ্যাঁ, তাহলে তোমাদের এই 4টা টপিক পড়া দেওয়া থাকলো। স্মারকলিপি কি, স্মারকলিপির মূল দলিলগুলা কি, এবং স্মারকলিপির কোন কোন ধারা পরিবর্তন করা যায় এবং পরিবর্তনের উপায় কি। হ্যাঁ, আর একটা হচ্ছে স্মারকলিপির গুরুত্ব।
এই 4টা টপিক স্মারকলিপির উপরে আমরা কিন্তু পড়াইলাম, কিন্তু 3টা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। স্মারকলিপি কি, স্মারকলিপির ধারা এবং পরিবর্তনযোগ্য ধারাসমূহ। ঠিক আছে, বুঝতে পারছো? তো লাইন জি হয়তো ম্যাম। কেটে যাবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, পরবর্তী ক্লাসে সঠিকভাবে সবাই জয়েন করবা, কেমন? ওকে ম্যাম, আসসালামু আলাইকুম।